দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন বিস্টকে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি শাইখুল মাশায়েক এবং আপনারা জানেন অচিরেই ঘোষিত হতে যাচ্ছে 2020-21 অর্থ বছরের বাজেট এবং এই বাজেট নিয়েই বাজেট ভাবনা বা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে যোগ দেবেন মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক সিনিয়র সচিব ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আপনি জানেন যে আগামী 11 জুন অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এবারের যে বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে সারা বিশ্ব তথা বাংলাদেশ যাচ্ছে, সব মিলিয়ে আপনার মতে কেমন হতে যাচ্ছে 2020-21 অর্থ বছরের বাজেট? ধন্যবাদ। আপনারা জানেন যে সরকার যে জাতীয় বাজেট ঘোষণা করে এর জন্য কয়েকটি লক্ষ্য থাকে। আমাদের যেমন রূপকল্প 2021 এবং 2041 এটা তো আছেই, তারপরে আবার আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এইগুলি। তো এই জন্য আমাদের যে গ্রোথ সেটা 8% প্লাস এই ধরনের একটা চেষ্টা ইচ্ছা থাকে। কিন্তু এবছর যে করোনা শুরু হয়েছে এর ফলে আমাদের ইকোনমি বিপর্যস্ত হয়েছে, কিন্তু সরকার ঠিক আলাদা করে করোনা কালের জন্য বাজেট প্রণয়ন না করে সার্বিকভাবে একটা স্বাভাবিক বাজেটের মতোই তৈরি করছে। এর উদ্দেশ্য হলো একদিকে যেমন যদি আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে করোনাটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে যেন স্বাভাবিক গতিতে দেশের অর্থনীতি চলে। তো সেই জন্য আপনারা জানেন, হয়তো ইতিমধ্যে শুনেছেন যে এবারের বাজেট 5,55,000 কিংবা 56,000 কোটি টাকা হবে। তো এর মধ্যে রাজস্ব টার্গেট ধরা হয়েছে 3,30,000 কোটি টাকা। এটি যদি আমি গত বছরের রাজস্ব টার্গেটের তুলনায় 3,25,000 কোটি টাকা ছিল, এটা থেকে আরো 5,000 কোটি টাকা বাড়িয়েছে। আর যদি রিভাইসড যে লক্ষ্যমাত্রা ছিল 3 লক্ষ কোটি টাকা, সেটার থেকে এখানে 30,000 কোটি টাকা বেড়েছে। তো এটা নিয়ে অনেকে কিছু কথাবার্তা বলছেন যে এখনকার যে অর্থনৈতিক পরিস্থিতি এর মধ্যে রেভিনিউ কালেকশন হবে না, এটা একটা দিক। আরেকটা দিক হলো যে সরকারের যে প্রায়োরিটিজ আছে সেগুলি কোন দিকে যাওয়া উচিত। আমার মনে হয় যে সরকার স্বাস্থ্য খাতে বাজেট আগের যে কোনো সময়ের তুলনায় এবছর বাড়িয়ে দিবে। কারণ আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে ভালো, গ্রাম পর্যন্ত আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছেছে। সেকেন্ডারি যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাও মোটামুটি আছে, কিন্তু টারশিয়ারি স্বাস্থ্য ব্যবস্থা, যেমন ধরেন যে উন্নত প্রযুক্তির ব্যবহার, আইসিইউ সুবিধা ব্যাপকভাবে সকল হসপিটালে, কিংবা ভেন্টিলেটরের সুবিধা, কিংবা সকল হসপিটালে পর্যাপ্ত অক্সিজেনের সুবিধা, এই বিষয়গুলিতে আমাদের কিছু দুর্বলতা আছে। এবারের বাজেটে এই বিষয়গুলি লক্ষ্য রাখা হবে। ইতিমধ্যে আমাদের যেসব উন্নয়ন সহযোগী আছে তাদের সাথে পার্টনারশিপে যে সকল প্রকল্প নেওয়া হয়েছে। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই, আপনি স্বাস্থ্য খাতের কথা বলছিলেন, এটাতেই শুরু করতে চাই। আমরা দেখছি বিগত কয়েক বছরে বাজেটের পরিমাণ বাড়লেও স্বাস্থ্য খাতের বরাদ্দের পরিমাণ বেড়েছে, কিন্তু তুলনামূলকভাবে হারের হিসাবে আসলে অতটা বাড়েনি। আবার একই সাথে এই বাজেটে আপনি মনে করছেন যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো উচিত, একই সাথে বিভিন্ন ধরনের অনিয়মের কথাও তো অনেক ক্ষেত্রে উঠে আসছে। সেই লিকেজগুলো যদি বন্ধ না হয়, শুধুমাত্র বাজেটে বরাদ্দ বাড়িয়ে কি সম্ভব, বা এই থেকে প্রতিকারের উপায়টা কি? অবশ্যই স্বাস্থ্য শিক্ষা খাতে যথেষ্ট অনিয়ম আছে। এই যেমন ধরেন অনেক হসপিটালে আমরা শুনি, সরকারি হসপিটালে ইনস্ট্রুমেন্টস বড় এবং আধুনিক যন্ত্রপাতি কেনা হয় কিন্তু ব্যবহার হচ্ছে না। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে দামে কেনা উচিত এর চেয়ে বেশি দামে কেনা হচ্ছে। তো এইসব নিয়ে যেহেতু এখন বেশি কথাবার্তা হচ্ছে, সেই জন্য আমার মনে হয় যে যারা এসব মন্ত্রণালয়ের দায়িত্বে এখন আছেন, রাজনীতিবিদ কিংবা সরকারি কর্মকর্তা, তারা আরো সচেতন হবে এই আগামী বছরের যে বাজেট আছে সেটি খরচ করার ক্ষেত্রে। এবং আমরা আমাদের দেশের থিঙ্ক ট্যাঙ্ক বলেন, আমাদের দেশের
সুশীল সমাজ বলেন, প্রত্যেকে কিন্তু এখন এইসব ব্যাপারগুলিতে বেশ সোচ্চার যে আমাদের যাই বরাদ্দ হয়, মানে আমাদের যে এটা কষ্টের টাকা, আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা, এবং একদিকে আরেকটা হলো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রাপ্ত ঋণের টাকা। কাজেই এটার সদ্ব্যবহার যেন হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এখন তো এটা অবশ্যই প্রয়োজন জীবন বাঁচানোর তাগিদে। তো আমি যেটি বলছিলাম যে স্বাস্থ্য খাতে এবার ভালো বরাদ্দ থাকবে আশা করি। আরেকটা হলো সামাজিক সুরক্ষা খাত। এখানে আপনার আগের যেই সোশ্যাল সেফটি নেটের যেসব তালিকাভুক্ত আমাদের রয়েছে, দরিদ্র মানুষ, বয়স্ক ভাতা, তারপরে মহিলাদের জন্য ভাতা, মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা, এইগুলির পরিমাণ এবং সংখ্যা এবছর আরো বাড়বে। কারণ আমাদের আপনারা লক্ষ্য করেছেন যে অনেকেরই এমপ্লয়মেন্ট নাই, বিশেষ করে যারা একটু বেশি বয়স তাদের তো যদি কিছু কাজ করে থাকে এখন সেগুলি বন্ধ। সেই জন্য নতুন করে কিছু, মানে আমাদের যে দারিদ্র্য সীমার নিচে যারা আছে আরো কিছু এখানে যোগ হয়েছে এই করোনার কারণে, গত মাস থেকে ইকোনমি স্থবির হওয়ার কারণে। সেই জন্য এই সোশ্যাল সেফটি নেটেও বরাদ্দ বাড়বে বলে মনে হচ্ছে। মোহাম্মদ মোশাররফ আরেকটি হোসেন ভাইয়া, আসবো ঠিক এই জায়গাতেই। আপনি যেই খাতগুলোর কথা বলছেন, যে ট্যাক্স পেয়ারদের টাকা আসলে এই খাতগুলোতে ব্যবহার হয়, ট্যাক্স পেয়ারদের টাকা সংগ্রহের সবচেয়ে বড় হাতিয়ার জাতীয় রাজস্ব বোর্ড। এবারের বিরূপ পরিস্থিতিতে ঠিক কতটা কঠিন হতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম? আপনি নিজেই বলছিলেন গত অর্থ বছরে যেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল পুরোপুরি আসলে অর্জিত হয়নি। এবারেও সরকার বড় অংশে আসলে নির্ভর করছে জাতীয় রাজস্ব বোর্ড বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর উপরে। কিন্তু সার্বিক যে অর্থনীতির অবস্থা, আপনার কি মনে হয় এবারে আসলে ঘাটতি কি আরো বড় হবে, নাকি কি ব্যবস্থা নেওয়া যায়? আমার তাই মনে হয়, কারণ হলো এই যে চলতি অর্থ বছর এটি এখনো শেষ হয় নাই, জুনে শেষ হবে, জুনের 30 তারিখে। তো এই সময়ে দেখবেন যে এর আগের অর্থ বছরে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এবং যতটা পূরণ করা সম্ভব হয়েছিল, একটা গ্রোথ হয়েছিল প্রায় 12% মতো, তো সেটির চেয়েও এবার কমে যাওয়ার আশঙ্কা খোদ বর্তমান যে চেয়ারম্যান উনিই করেছেন যে এবার হয়তো নেগেটিভ গ্রোথ হবে। তো এটিকে খুব আতঙ্কিত হওয়ার কারণ নাই, কারণ 3 মাস কোনো রেভিনিউ কালেকশন করতে তারা পারেনি। এখন আগামী অর্থ বছরের যে টার্গেট দেওয়া আছে সেটি পূরণ করার ক্ষেত্রেও কিছু সন্দেহ আছে, কিন্তু তারপরেও একটা চেষ্টা থাকবে। এটা নির্ভর করবে যে যত তাড়াতাড়ি আমরা কোভিড নিয়ন্ত্রণ করতে পারবো তার উপরে। কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যদি উন্নতি না হয় তাহলে আমরা যতই চেষ্টা করি আমাদের ইকোনমি বুস্ট আপ হবে। আর যদি ইকোনমি বুস্ট আপ না হয় তাহলে কিন্তু আপনার এই কনজাম্পশন হবে না, দেশে দেশে উৎপাদন হবে না। কাজেই ট্যাক্স ভ্যাট কোনোটারই মানে সেরকম গতি পাবে না। সেই জন্য সরকার কিন্তু আপনার চিন্তা ভাবনা করেই জীবন এবং জীবিকা দুইটির কথাই বলছেন, যে প্রোডাকশনও চালু করতে হবে যাতে করে স্বাস্থ্যবিধি মেনে সবাই এটার মধ্যে আসে এবং দেশের ইকোনমি চলে। আপনি দেখেন যে পৃথিবীর অন্যান্য দেশও পর্যায়ক্রমে তাদের যে প্রোডাকশনের গতি বা এই তাদের দেশের যে লকডাউন কিংবা ছুটি সেগুলি খুলে দিয়েছে। আমাদের দেশে একেবারে কমপ্লিট লকডাউন না হলেও ছুটির মতো যে সিচুয়েশনটা ছিল, মানুষ ঘরেই ছিল এতদিন। তো এখন যেমন ধরেন আপনার সার্ভিস সেক্টরে ব্যাপক আনএমপ্লয়মেন্ট হয়েছে। তারপরে আপনার এই যে রেডিমেড গার্মেন্টস এর যে বিষয়টা আছে, এইখানে আমাদের প্রায় 45 লক্ষ শ্রমিক কাজ করে। এই সম্প্রতি বিজিএমই এর প্রেসিডেন্ট নিজেই বলেছেন যে এটি 100% ক্যাপাসিটিতে চালানো তাদের পক্ষে অসুবিধা হবে, কারণ এখন অনেক অর্ডার তারা তাদের ক্যান্সেল হয়েছে। তো সেই জন্য যদি 100% ক্যাপাসিটিতে না চালায়, 55% বা 60% ক্যাপাসিটিতে, তাহলে কিন্তু তারা 55 বা 60% শ্রমিকই রাখবে। সেক্ষেত্রে আপনার আনএমপ্লয়মেন্ট হবে। আনএমপ্লয়মেন্ট হইলে ভোগ কমে যাবে, এবং সেজন্য আমার ধারণা যে রেভিনিউ কালেকশন যে পর্যায়েই যাক,
আগামী বছর যদি বাজেট রিভাইজ করতে না হয় তাহলে ঘাটতি বাড়বে। তো এই যে ঘাটতি যে বাড়বে, শতকরা ৫% হলো আমাদের একটা আইডিয়াল সিচুয়েশন। আমাদের সরকারগুলি সেরকম রাখে। এটা যদি ৭% বা ৮% হয়, এবছর কিন্তু এটা দোষের কিছু হবে না। প্রয়োজনে প্রয়োজনে আমি যেটা বলছি সেটি হলো যে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্স তাদের সাথে যোগাযোগ করে আমাদের যে বাজেট ঘাটতির জন্য টাকা সংগ্রহ করতে হবে। একইভাবে যদি সেই দিক থেকে পর্যাপ্ত টাকা না আসে তাহলে বাংলাদেশ ব্যাংক তার ব্যালেন্স শিটে হাত দিবে এবং সেইখান থেকে হইলেও টাকার সংস্থান করতে হবে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি থেকে যে ঋণ সবসময় সরকার নিয়ে থাকে, এবছর কিন্তু সেই ঋণটি বেশি পরিমাণে এই নিতে পারবে না। এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই যে বিকল্প অর্থের উৎস আসলে কি হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনি আমাদের সঙ্গে আছেন, থাকুন, কিছুক্ষণের মধ্যে ফিরছি এবং একই সাথে দর্শক আপনারাও থাকুন আমাদের সঙ্গে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিজটকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাজেট ভাবনা নিয়ে কথা হচ্ছে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক সিনিয়র সচিব ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। স্যার, আপনাকে আরও একবার আমন্ত্রণ। আপনার বিরতিতে যাবার আগে অর্থের উৎস নিয়ে কথা হচ্ছিল, আপনি বিভিন্ন ধরনের উৎসের কথা বলছিলেন। বৈদেশিক অনুদানের পরিমাণ কেমন হতে যাচ্ছে বা সেটি নিয়ে তো একটি কথা থাকবেই। একটি বিদেশি বিনিয়োগের যে ব্যাপারটি প্রতি বছরই আমরা দেখি 25 থেকে 26% যেটি আশা করা হয়, এবার তো বৈশ্বিক অর্থনীতির অবস্থায় বেশ খারাপ। তো আপনার কি মনে হচ্ছে যে বৈদেশিক বিনিয়োগেও একটি প্রভাব পড়বে কিনা, বা সেই ক্ষেত্রে প্রভাব পড়লে সরকারের যেই অর্থের সংস্থান করতে হলে দেশীয় প্রতিষ্ঠানের দিকে বা দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে প্রবণতা গত কয়েক মাস ধরেই আমরা দেখছি, সেটিও আসলে কতটুকু আশু বা শুভ লক্ষণ বলে আপনি মনে করছেন? আমাদের যে উন্নয়ন সহযোগীরা আছে, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে জাপান জাইকা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আবার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক যেটা আছে, এই যে চায়না বেসড, এরা প্রত্যেকেই ইতিমধ্যে আমি যতটুকু জেনেছি আলাপ আলোচনা হচ্ছে তাদের সাথে, তারা প্রতিশ্রুতি দিচ্ছি। যদিও খুব বড় অ্যামাউন্ট নিয়ে অনেকেই আসছে না, কিন্তু একটা আশ্বাস পাওয়া যাচ্ছে তাদের কাছ থেকে বাজেট সাপোর্ট হিসেবে টাকা পাওয়া যাবে। তো এটি ছাড়াও আমাদের যে নিজস্ব যে অর্থায়ন সেটি একটু খেয়াল রাখতে হবে। আমি আগে যেটি দিয়ে শুরু করেছিলাম যে ন্যাশনালাইজড ব্যাংকগুলি থেকে খুব বড় রকমের ঋণ এবার নেওয়া যাবে না, কারণ তাদেরকেই টাকা দিতে হবে। যে প্রণোদনা সরকার ঘোষণা করেছে ১,০৩,০০০ কোটি টাকার মতো ১৯টি প্যাকেজের মাধ্যমে, সেই প্রণোদনার টাকা কিন্তু তাদেরকে পর্যায়ক্রমে ছাড় করতে হবে। তা না হলে আমাদের যারা ক্ষতিগ্রস্ত শিল্পগুলি আছে, বড় শিল্পই বলেন বা ক্ষুদ্র মাঝারি শিল্প বলেন, প্রত্যেককে দিতে হবে। তো সেখানে আমি যেই কথাটি বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংক তার ব্যালেন্স শিট বা বাংলাদেশ ব্যাংকের কাছে সঞ্চিত যেসব টাকা আছে এইগুলি তারা রিলিজ করতে পারে। আরেকটা বিষয় আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের কিন্তু এখন যথেষ্ট ভালো একটি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে। সেই রিজার্ভ থেকে কিছু টাকা পয়সা আপনার প্রয়োজনে, বিশেষ করে যখন আমাদের নরমালি তো তারা এগুলি আমাদের যে ইম্পোর্ট আছে সেই ইম্পোর্ট ফাইন্যান্সিং এর জন্য দেয়, এগুলি এখন প্রয়োজনে অন্য যে কোনো খাতে সরকার ইচ্ছা করলে দিতে পারে। তো এটি ছাড়া যেটি আমি বলেছি যে বাজেট সাপোর্টের যে বিষয়টি, এটি খুব গুরুত্বপূর্ণ, নেগোসিয়েশনটা চালিয়ে যেতে হবে। আর ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এবং এট দি সেম টাইম ডোমেস্টিক প্রোডাকশনটা চালাতে হবে। যেমন ধরেন আমাদের বড় বড় মেগা প্রকল্পগুলি যদি চলে, সেই মেগা প্রকল্পগুলির মধ্যে র মেটেরিয়ালস রাখবে, রড, সিমেন্ট, এইসব কাজে রড, সিমেন্ট, এইসব এই ধরনের বড় বড় শিল্পগুলি চালু রাখতে হবে।
আর আরেকটি হলো যে ভোগ্যপণ্যের যেসব আম, শিল্প আছে, যেমন ধরেন মেঘনা গ্রুপ, প্রাণ, তারপরে এক- ওই যে আরো এই ধরনের যারা আছে আর কি, ভোগ্যপণ্য তৈরি করে যারা আর কি, তো তাদের যে প্রোডাকশন সেটিও ঠিক রাখতে হবে। একইভাবে আপনার রপ্তানিমুখী যেসব শিল্প আছে, কিছু কিছু রপ্তানি কিন্তু রপ্তানির আদেশ এখন পাওয়া যাচ্ছে। যেমন ধরেন আমি কিছুদিন আগে শুনলাম যে সিগারেট ইন্ডাস্ট্রিতে বড় রকমের একটি রপ্তানির সুযোগ তারা পেয়েছে। কাজে এগুলিও আমাদের দেশের জন্য কাজে লাগবে। আপনি যে বিনিয়োগের কথা বলছিলেন, বৈদেশিক বিনিয়োগ 2019 সনে ভালো একটি বৈদেশিক বিনিয়োগ এসেছিল, সেটি চায়না থেকে। সেটির কারণে আমাদের যে গত বছরের বৈদেশিক বিনিয়োগ, এটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল। তবে সেটি বেশিরভাগ ছিল আপনার জ্বালানি এবং বিদ্যুৎ বিদ্যুৎ খাতে। খাতে। এবছর যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে খুব বেশি বিনিয়োগ আসবে এমন কথা না। আমাদের এখন চেষ্টা করতে হবে বিদেশি বিনিয়োগের জন্য জাপানের কাছে। কারণ আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন যে ইউএসএ এবং জাপান চায়না থেকে তাদের অনেক শিল্প প্রতিষ্ঠান সরিয়ে নেবে। সেক্ষেত্রে আমরা যদি জাপানের সাথে একটু নেগোশিয়েট ভালো করে করতে পারি, সেটা কূটনৈতিক পর্যায়ে এবং অর্থনৈতিক পর্যায়ে যদি আমরা সেটা করতে পারি, তাহলে তাদের কিছু বিনিয়োগ বাংলাদেশে আসতে পারে। মোহাম্মদ এটি মোশাররফ সম্ভব। হোসেন ভাই, আপনি ঠিক এই জায়গাটি নিয়েই কথা বলতে চাই যে অনেক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বা অনেকগুলো প্রতিষ্ঠান চীন থেকে সরে বিকল্প দেশের দিকে যাচ্ছে। ঠিক এই প্রেক্ষাপটে আমাদের দেশে যদি করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে কি এই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে আমরা অন্য একটি চ্যালেঞ্জের মুখে পড়বো কিনা? করোনার যে বিষয়টি আছে সেটিকে মাথায় রেখেই আমি এটি বলছি যে এটা কিন্তু ঠিক 1-2 মাস 3 মাসের মধ্যেই আসবে না। আলাপ আলোচনা করে তারপরে এটিকে ধরেন আমাদের যে জমি কোথায় দিব, তাদেরকে ইকোনমিক জোনে দিব কিনা, না আলাদা জমি দেওয়া হবে, বা নতুন ইকোনমিক জোন ডিক্লেয়ার করা হবে কিনা, বা বেফজার কোনো ইয়েতে দেওয়া হবে কিনা, এইসব বিষয় চিন্তা ভাবনা নেগোশিয়েট করে সময় লাগবে। কাজেই পরবর্তী পর্যায়ে দেওয়া যাবে। আরেকটি বিষয় আপনাকে আমি একটু উল্লেখ করতে চাই, সেটি হলো আমাদের দেশে যে ট্যাক্স প্রণোদনা, যেটি আর কি সকল ধরনের ট্যাক্স, কাস্টম ডিউটি, ভিএটি, বিদেশি বিনিয়োগের জন্য এটা উপযোগী। কিন্তু আমাদের দেশের কিছু সমস্যা আছে। আপনার ওই যে ইজ অফ ডুইং বিজনেস, বিজনেস। সেখানে আপনার যে আমাদের যে সূচক আছে সেটা অনেক নিচে আছি আমরা। এটার একটা কারণ হলো জমি পাইতে এবং ইউটিলিটিস গুলি পাইতে অসুবিধা হয়। সেজন্য আমি যখন চেয়ারম্যান ছিলাম, আমরা বিনিয়োগ বোর্ড, প্রধানমন্ত্রীর কার্যালয় একটা বড় রকমের প্রচেষ্টা চলছিল যে ওয়ান স্টপ সার্ভিস বিনিয়োগ বোর্ডে চালু করে এই ইজ অফ ডুইং বিজনেসটাকে আমরা উন্নতি করি, এবং সেটার দিকে কিন্তু এবং সেই উন্নত। প্রেক্ষাপটে বিগত কয়েক বছরে অন্তত ইজ অফ ডুইং বিজনেস সেই সূচকে বাংলাদেশের বেশ উন্নতি হয়েছে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন একটি উদ্যোগ আপনি নিজে আপনার মাধ্যমে এসেছে, নিশ্চিতভাবেই সেটি সাধুবাদ আপনার প্রাপ্য, এবং সেটি আমরা জানাচ্ছি, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, একই সাথে আপনাদেরকেও। আজ আমাদের সঙ্গে অতিথি ছিলেন মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক সিনিয়র সচিব ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। তিনি তার বাজেট ভাবনা তুলে ধরলেন, কিছু চ্যালেঞ্জের কথা বলেছেন। সকল চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশ সকল অমানিসা, সকল রকমের সমস্যা কাটিয়ে সাফল্যের শিখরে পৌঁছবে, সেই প্রত্যাশা থাকছে। সেই প্রত্যাশা জানিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও একই সময় দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন।